আসসালামু আলাইকুম। প্রথমেই আমার বক্তব্যের শুরুতে, যেহেতু আজকের বক্তব্য মহান জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে, তাই মহান জুলাই বিপ্লবের সকল শহীদ এবং জুলাই বিপ্লবের সকল যোদ্ধাকে আমার সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আজকের বিষয়টা কি? আজকের বিষয় হচ্ছে ফ্যাসিবাদী আমলে সাংবাদিকদের ভূমিকা বা সংবাদ মাধ্যমের ভূমিকা এবং প্রবাস থেকে দেখা বা নির্বাসন থেকে দেখা ফ্যাসিবাদ, দুটো সাবজেক্ট আজকে। তো আমি প্রথম সাবজেক্টটা আগে একটু বলি যে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বা ফ্যাসিবাদী সরকার প্রায় 16 বছর, 15.5 বছর বাংলাদেশের জনগণের উপরে জগদ্দল পাথরের মতো তারা কাঁধে চেপে বসেছিল, জনগণের সকল অধিকার হরণ করেছিল, রাষ্ট্রের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল। সেই ফ্যাসিবাদের পেছনের শক্তি যেটা ছিল, প্রধান শক্তি, সেই শক্তি ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের যে হেজেমনিক এবং হিন্দুত্ববাদী যে শাসক শ্রেণী, তারাই ছিল সেই শক্তির পেছনের শক্তি। তার মানে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে জুলাই বিপ্লবের আমাদের তরুণ সমাজ বা আমাদের তরুণেরা যে নেতৃত্ব দিয়েছে এবং জাতি যেই নেতৃত্ব মেনে নিয়ে সেই জাতি সেই যুদ্ধে, জুলাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সবাই সকলে মিলে, সেই যুদ্ধ পরিচালিত হয়েছে দুটো শক্তির বিরুদ্ধে। একটা হচ্ছে দেশীয় অভ্যন্তরীণ ফ্যাসিবাদী শক্তি, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, আর একটা শক্তি হলো বাইরের শক্তি, ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি, তার বিরুদ্ধে লড়াই। এটা কিন্তু দুই লড়াই একসঙ্গে হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে আমরা দুটো শক্তিকে পরাভূত করতে পেরেছি মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। তো এই যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের অনেকগুলো রূপ আছে। তার মধ্যে একটা রূপ হচ্ছে, আমি যেটাকে বলি সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এবং এই যে আমরা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে সাংস্কৃতিক ফ্যাসিবাদ বিষয়টা একটু বুঝতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মিডিয়াতে একটা বড় অংশের মধ্যে ফ্যাসিবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী বা হেজেমনিক শক্তি তার অনুপ্রবেশ ঘটেছিল এবং সেই অনুপ্রবেশ আস্তে আস্তে বাংলাদেশের মিডিয়াকে গ্রাস করেছিল। তার চূড়ান্ত যে প্রতিফলন আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার 15 বছরের শাসনামলে। এবং সেই সময় আমরা দেখতে পেয়েছি যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ কিভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। যে ফ্যাসিবাদের যে বয়ান, সেই বয়ানকে শক্তিশালী করেছে মিডিয়ার একটা বড় অংশ এই 15 বছর ধরে। এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবং সেই যে শক্তি, যে সাংস্কৃতিক ফ্যাসিবাদী শক্তি যারা মিডিয়াকে দখল করে রেখেছিল অর্ধ শতাব্দীর অধিককাল ধরে, মানে স্বাধীনতার পর থেকেই, সেই শক্তি কিন্তু নিঃশেষিত হয়ে যায় নাই। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেই শক্তি এখনো বাইরে আছে। সেই শক্তিকে আমরা সেইভাবে আমরা মিডিয়াকে এখনো সেই শক্তি থেকে মুক্ত করতে পারি নাই। এটা আমাদের সকলের সম্মিলিত ব্যর্থতা। এবং এই ব্যর্থতার কারণেই আজকে আমরা আবার সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদের পেশির আস্ফালন দেখতে পাচ্ছি। এবং এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন, যে কথাটা একটু আগে আমাদের সাংবাদিক নেতারা বলে গেছেন। এবং এই সতর্কতা আমরা যদি রাখতে না পারি, তাহলে আবারও আমাদের জনগণের স্বাধীনতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। এটা সম্পর্কে আমাদের সতর্ক থাকা দরকার। তো এই যে ফ্যাসিস্ট শক্তি, এই যে সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তি যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কেন নিয়ন্ত্রণ করতে চেয়েছে? প্রথম কারণ হচ্ছে তারা একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থ, তারা সেই স্বার্থের পক্ষে তারা কাজ করেছে। প্রথমত সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভুত্ব বাংলাদেশে কায়েম করতে চেয়েছে এবং সেই কায়েমের পক্ষে তারা বয়ান তৈরি করেছে। আর দ্বিতীয়ত ব্যক্তি স্বার্থ। ব্যক্তি স্বার্থের প্রমাণ আমরা দেখতে পেয়েছি যে 15 বছরে এই সমস্ত মিডিয়ার লোকজন কিভাবে কত টাকার মালিক হয়েছে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই আমি, শ্যামল দত্ত। শ্যামল দত্তর একজনের অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। এটা কি ভাবতে পারা যায়
যে একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 1000 কোটি টাকার লেনদেন, এটা তো কল্পনা করা যায় না যে 1000 কোটি টাকার লেনদেন কিভাবে সম্ভব হলো। শুধু তাই না, কদিন আগে আমার দেশ পত্রিকায় আমরা একটা নিউজ করেছি, সেখানে আমরা দেখিয়েছি এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ পর্যন্ত শ্যামল দত্ত লুট করেছিল। তার মানে তাদের এতই অধপতন হয়েছিল যে সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা অ্যাকচুয়ালি তারা সম্পদ তৈরি করেছে অনৈতিকভাবে এবং সম্পদ তৈরি করেছে দুর্নীতির মাধ্যমে। কাজেই এই দুর্নীতি কিন্তু মিডিয়ার মধ্যেও ছড়িয়ে গেছিল, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের যারা কালো টাকার মালিক, যেটা কর্পোরেট, ম্যাক্সিমাম কর্পোরেট মিডিয়া হাউস, তারা একটা করে মিডিয়া রেখেছে তাদের অপকর্মকে জায়েজ করবার জন্য। তারা মনে করেছে যে মিডিয়া থাকলে পরে আমার অপকর্মটাকে আমি জায়েজ করতে পারবো, এবং সেই মিডিয়া হাউসগুলো কিন্তু এখনো আগের মতোই আছে এবং সেখানে কোনো রকম শুদ্ধি অভিযান, কোনো রকম সংস্কার এখন পর্যন্ত চালানো যায়নি, যে কথাটি আরো সাংবাদিকরা বলেছেন। যেমন আমার দেশের কথা আপনারা জানেন যে 2013 সালে আমার দেশ বন্ধ করে দেওয়ার পর থেকে আমার যারা সহকর্মী ছিলেন, আমি তো জেলেই চলে গেছিলাম, জেলে থাকলাম 5 বছর, তারপরে নির্বাসনে 6 বছর। তো সেই সময় আমার সহকর্মীরা কোথাও চাকরি পান নাই, তাদেরকে কোথাও চাকরি করতে দেওয়া হয় নাই। আমার দেশ আবার নতুন করে প্রকাশের আগ পর্যন্ত, তার মানে বিপ্লবের মানে পরিবর্তন পর্যন্ত তারা কোথাও চাকরি করতে পারেন নাই। তার মানে কত বছর? 12 বছর। 12 বছর তারা অনেক কষ্টে জীবন কাটিয়েছেন, অনেক কষ্টে তাদের সংসার চলেছে। তাদের দুঃখ বেদনা কেউ দেখার মতো কেউ ছিল না, যে কত কষ্ট করে এই সাংবাদিকরা চালিয়েছে। তো আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে কিংবা তারা সাংবাদিকের অধিকারের কথা বলে, তারা গত 15 বছরে তারা কি করেছে তাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। যেটা একটু আগে আজকের অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেছেন যে তাদের আজ পর্যন্ত আমরা সেই সমস্ত সাংবাদিকদের কারো কাছ থেকে আমরা দুঃখ প্রকাশ করতে শুনি নাই, কারো কাছ থেকে আমরা কোনো প্রকার অনুশোচনা শুনি নাই যে 15 বছরে বাংলাদেশের জনগণের উপরে জুলুম চালানো হয়েছে, বাংলাদেশে হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। এই সাংবাদিকরা সেই গণহত্যার পক্ষে তারা বয়ান তৈরি করেছে দিনের পর দিন। এমনকি জুলাই বিপ্লব চলাকালীন সময় তারা পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়ে তারা জুলাই বিপ্লবীদের হত্যা করবার জন্য তারা পরামর্শ দিয়ে এসছে, এবং সেই সমস্ত ইউটিউবে এখনো তাদের বক্তব্য আপনারা দেখতে পাবেন। সেই বক্তব্যগুলোর জন্য আজ পর্যন্ত তাদের কিংবা তাদের সমগোত্রীয়দের কাছ থেকে আমরা কোনো রকম অনুশোচনা আমরা শুনতে পাই নাই। তার মানে তাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই। এটাই ছিল সাংবাদিকদের একাংশের কর্মকাণ্ড গত 15 বছরে। আর এর বাইরে যারা ছিলেন তারা তাদের সাধ্যমতো লড়াই করেছেন। সেই লড়াইয়ের জন্য অনেক মূল্য চুকাতে হয়েছে। যেমন মূল্য চুকাতে হয়েছে আমার দেশ বন্ধ হয়ে গেছে, দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, চ্যানেল 1 বন্ধ হয়ে গেছে, এরকম অনেক মিডিয়া বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার সাথে তারা আপোষ করতে রাজি হয় নাই। যারা আপোষ করেন নাই তারা লড়াই করেছেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আবার নতুন করে সংগঠিত হতে হচ্ছে। কাজের সময় যে খুব বেশি চলে গেছে আমি বলবো না, মাত্র 1 বছর গেছে এখন পর্যন্ত। তবে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আর দ্বিতীয় যে আলোচনা, নির্বাসন থেকে দেখা ফ্যাসিবাদ, সেটা আমি 6 বছর ধরে দেখেছি বাংলাদেশের ফ্যাসিবাদ, এবং এই সময়ের মধ্যে আমি প্রচুর লেখালেখি করেছি। আমার একটা বইও প্রকাশ হয়েছে গত 21শে বইমেলায়। বইটার নামও তাই, যে নির্বাসন থেকে দেখা হাসিনার ফ্যাসিবাদ। তো সেখানে আমি যেটা লিখতাম আমার তুরস্কের নির্বাসনে বসে, সেগুলোর সংকলন হিসেবে বইটা লেখা হয়েছে। এবং সেই সময় আমি আপনাদেরকে একটা শুধু আনন্দের কথা বলি, যে আমি বাংলাদেশের জনগণ যারা দেশের বাইরে আছেন তাদের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য দেখতে পেয়েছিলাম, এটা আপনাদেরকে আমি বলতে পারি এটা অনন্য সাধারণ ঐক্য। এবং এই ঐক্য শুধুমাত্র কোনো একটি দেশে ছিল না, যত বাংলাদেশি যত দেশে ছিলেন, সেটা আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, ফ্রান্স হোক, ইটালি হোক, তুরস্ক হোক, মালয়েশিয়া হোক, তারা ঐক্যবদ্ধ ছিলেন। তারা দেখতে চাচ্ছিলেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসে,
বাংলাদেশের জনগণ যেন তাদের হৃত অধিকার ফিরে পায় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যেটা দিল্লির কাছে বিসর্জন দেওয়া হয়েছিল সেই সার্বভৌমত্ব যেন আবার আমরা পুনরুদ্ধার করতে পারি। এটার জন্য পুরো প্রবাসী বাংলাদেশিরা তারা ঐক্যবদ্ধ ছিলেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আন্দোলনের একেবারে চূড়ান্ত পর্বের আগ থেকে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন। আপনারা চিন্তা করে দেখেন যে একটা মানুষের মধ্যে কতটা দেশপ্রেম থাকলে তারা এই কাজটি করতে পারেন। কারণ হচ্ছে আমরা তো সবাই জানি যে অধিকাংশ প্রবাসী বাংলাদেশি বা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন বিদেশে, তাদের সংসারের অবস্থা খুব ভালো না। তাদের টাকা দিয়ে তাদের সংসার চলতে হয়, তারা যে টাকা পাঠান, কিন্তু তারা সেই সংসারের কষ্ট মেনে নিয়েছিলেন। তারা বৃহত্তর রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্য তারা নিজেদের কষ্ট মেনে নিয়ে তারা বিসর্জন দিয়েছিলেন এবং রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন। এবং আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখতে পাবেন যে জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধির পরিমাণ শতকরা 25%, মিনিমাম 25% আপনার গ্রোথ হচ্ছে রেমিটেন্সে। তার মানে হচ্ছে তারা জুলাই বিপ্লবের পর থেকে অধিক হারে রেমিটেন্স তারা বাংলাদেশে বানাচ্ছে। তো আমি যেটা আহ্বান জানাবো আপনাদের প্রতি, বিশেষত রাজনৈতিক দলগুলোর প্রতি, যে রাজনৈতিক দলগুলো একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই যে বৃহত্তর ঐক্য বাংলাদেশি জনগণের মধ্যে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে, অন্তত রাষ্ট্রের স্বার্থে ঐক্য আপনারা দয়া করে ধরে রাখুন। আমরা জানি যে আপনারা রাজনীতি করবেন, আপনারা কেউ সরকারে যাবেন, কেউ বিরোধী দলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যার যার রাজনৈতিক রেটরিক থাকবে, রাজনৈতিক রেটরিক নিয়েই আপনারা জনগণের কাছে ভোট চাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু বিষয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 1 নম্বর, ফ্যাসিবাদের বিরোধিতার বিষয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ছাড় নাই, ফ্যাসিবাদী শক্তিকে কোনো ছাড় দেওয়া যাবে না। এবং সেই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের চেহারাতেই আসুক কিংবা জাতীয় পার্টির চেহারাতে আসুক, ফ্যাসিবাদী শক্তিকে কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সহায়তা করেছে টিকে থাকার জন্য, 15 বছর বৈধতা দিয়েছে তাদেরকে। প্রতিবার নির্বাচনের নামে একটা তামাশা করেছে। এটা এরশাদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা সকলে মিলে, এবং আপনাদের জাতীয় পার্টির চিটাগাংয়ের নেতারাও এদের সাথে জড়িত ছিলেন। আপনাদের তাদের কথা স্মরণে রাখা উচিত যে তারা বাংলাদেশ সরকারের, বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা কাজ করেছে। কাজেই আমি আহ্বান জানাবো, প্রধানত 3টি শক্তি আমরা জানি। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে 3টি প্রধান রাজনৈতিক শক্তি, এটা আমাদের আগে মেনে নিতে হবে, প্রত্যেককে মেনে নিতে হবে। শক্তিগুলোর মধ্যে সর্ববৃহৎ বিএনপি, এটা মেনে নিতে হবে, এটা বাস্তবতা যে সর্ববৃহৎ হচ্ছে বিএনপি, সর্ববৃহৎ দল বর্তমান ব্যবস্থায়। 2 নম্বরে জামাতে ইসলাম, সাংগঠনিকভাবে তারা 2য় বৃহত্তম দল এই পর্যন্ত। এবং 3 নম্বর হচ্ছে জুলাই বিপ্লবের তরুণদের দল এনসিপি। এই 3টা হচ্ছে প্রধান শক্তি, প্রধান রাজনৈতিক শক্তি, এবং 3টাকেই আমি দেশপ্রেমিক শক্তি বলে মনে করি। 3টাই দেশপ্রেমিক শক্তি। 3টা শক্তি একসঙ্গে লড়াই করে শেখ হাসিনাকে পরাভূত করেছে, ভারতীয় সাম্রাজ্যবাদকে পরাজিত করেছে, 3টা এক হয়ে। কাজে আপনাদের এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। 2 নম্বর, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় সাম্রাজ্যবাদকে কোনো ছাড় দেওয়া যাবে না। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে করে ভারতীয় হেজেমনি আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। কাজে আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা রাজনৈতিক প্রতিযোগিতা করেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমরা মিডিয়া থেকে আপনাদেরকে সমর্থন জানাবো, সকলকেই সমর্থন জানাবো। কিন্তু এই যে রাষ্ট্রীয় যে 2টো নীতির কথা বললাম আমি, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানের বিষয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিষয়ে যারা দুর্বলতা দেখাবেন, আমি পরিষ্কার করে বলে দিতে পারি, অন্য পত্রিকা কি করবে আমি জানি না, আমার দেশ আপনাদেরকে ছাড়বে না। এই 2 বিষয়ে আপনারা যারাই কম্প্রোমাইজ করবেন, যে দলই হন না কেন, যে ব্যক্তি হন না কেন, সেই ব্যক্তি বা সেই দল আমার যত ঘনিষ্ঠই হন না কেন, নীতির প্রশ্নে কোনো আপোষ নাই। কাজেই আপনাদেরকে স্মরণে রাখতে হবে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা
1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এসছে। সেই মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক ছিলেন শহীদ জিয়াউর রহমান। এই চট্টগ্রাম থেকে তিনি ঘোষণা দিয়েছেন স্বাধীনতার। সেই চট্টগ্রামে দাঁড়িয়ে আমি বলছি, এই স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা দিল্লির কাছে বিসর্জন দিয়েছিলেন, সেই দিল্লির কাছে বিসর্জন দিয়েছিলেন শেখ হাসিনা, এবং দিল্লির কাছে বিসর্জন দিয়ে তিনি বাংলাদেশকে ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করেছিলেন। সেই অঘোষিত উপনিবেশ থেকে বাংলাদেশের স্বাধীনতা আবার তরুণরা বুকের রক্ত দিয়ে সেই স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। কাজেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে, আমাদের স্মরণে রাখতে হবে যারা জীবন দিয়েছে। তাদের মধ্যে কেউ আমার মতো 72 বছরের বুড়া কেউ ছিল না। যারা জীবন দিয়েছিল তারা কিন্তু সব 25-30 বছরের তরুণ তরুণীরা ছিল, শিশুরা ছিল। এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই যারা জীবন দিয়েছে তাদেরকে আমাদের সম্মান জানাতে হবে, এবং এটাই নিয়ম। তরুণরাই জীবন দেয়, তরুণরাই লড়াই করে। আমরা শুধু তাদের পিছনে থাকতে পারি, কিন্তু তরুণরাই নেতৃত্ব দেয়। এবারও তাই ঘটেছে, তরুণরা নেতৃত্ব দিয়েছে। কাজেই এই বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, এবং এই বিপ্লবকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে আমাদেরকে সেই বিপ্লবকে সফল করতে হবে। এবং সেই বিপ্লবকে সফল করতে গিয়ে আমাদের প্রতিজ্ঞা করতে হবে সব দলকে, যে আমরা বাংলাদেশে আর কখনো কোনো চেহারায় ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হতে দেব না, সেটা যে দলেরই হোক না কেন। ফ্যাসিবাদী ব্যবস্থার প্রত্যাবর্তন বাংলাদেশে যেন আর কখনো হতে না পারে, এবং সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আপনাদের প্রতি আরেকটা আহ্বান জানাবো আমি, যে এই যে জুলাই সনদ নিয়েও যে বিতর্ক চলছে, এই বিতর্কের অবসান হওয়া দরকার। জুলাই বিপ্লব, জুলাই সনদ জনগণের দাবি। জুলাই সনদের সাথে জনগণের কি বলবো ইমোশন জড়িয়ে আছে জুলাই সনদের সাথে। কাজে জুলাই সনদ দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব আছে, আমি আশা করি অতি দ্রুত এই দূরত্বের অবসান ঘটবে, এবং আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদকে অ্যাকসেপ্ট করতে পারবো। এবং এই জুলাই সনদের আলোকে আমাদের আগামী নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আগামী গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, এবং যারা সরকার ক্ষমতায় আসবে এবং যারা বিরোধী দলে থাকবে তাদের মধ্যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চাই। তারা কেউ কারো শত্রু না, তারা সবাই লড়াই করেছে। যারা সরকারে আসবে, যারা বিরোধী দলে থাকবে, মনে রাখতে হবে আমাদের, তারা কিন্তু লড়াই করেছে। জুলাই যোদ্ধা তারা, দুই দলই, কেউ কারো শত্রু না। রাজনৈতিকভাবে তাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত শত্রুতা বা দলীয় শত্রুতা যেন কারোর মধ্যে না থাকে। এটাই আমাদের প্রত্যাশা, আমাদের বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা। আর সর্বশেষ চট্টগ্রাম প্রেস ক্লাব সম্পর্কে আমি বলতে চাই, এটা একটা ইতিহাস বিজড়িত স্থান। এখানে যেন আবার কখনো ফ্যাসিবাদের অবস্থান না হয়, এবং এখানে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এবং আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, আমি মিডিয়ার একজন কর্মী হিসেবে আহ্বান জানাচ্ছি, যে ফ্যাসিবাদী শক্তিকে যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে আমরা মিডিয়া, যারা দেশপ্রেমিক মিডিয়া আমরা দাবি করি নিজেদেরকে, তারা সম্মিলিতভাবে সেই সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। কাজেই আপনারা এমন কিছু করবেন না যাতে করে ফ্যাসিবাদী শক্তি এদেশে আবার পুনর্বাসিত হতে পারে। তো আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। আজকে এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি যে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক।